প্রিয় ছাত্রছাত্রীরা, বিশ্বজুড়ে যে করোনা মহামারী চলছে তা থেকে বাঁচতে তোমাদের সাথে আমাদের যে সাময়িক দূরত্ব তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে এবং তোমাদের লেখাপড়ার স্বার্থে আমাদের প্রাণের শহর চাকদহ এপিএসসি পক্ষ থেকে আমি চাকদহ বাপুজি বিদ্যা মন্দিরের শিক্ষক অরুণাংশু খান্ডা আজ 12 কেমিস্ট্রির সলিড স্টেট সম্পর্কে আলোচনা করব। সলিড স্টেট ইউনিট 1 কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার কঠিন অবস্থা। তো প্রথমেই আসি যে পদার্থের আমরা 3 অবস্থা জানি, কঠিন, তরল আর গ্যাসীয় অবস্থা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কঠিন অবস্থা সম্পর্কে এবং কঠিন অবস্থা কেন তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় আমরা জানি যে কঠিন পদার্থের মধ্যে অণুগুলো বা কণাগুলো পরস্পরকে তীব্রভাবে আকর্ষণ করে, ফলে কঠিন পদার্থ অনেক দৃঢ় হয় এবং অনমনীয় হয়। তো কঠিন পদার্থের মধ্যে আমরা দুরকম ভাবে ভাগ করতে পারি কঠিন পদার্থকে। একটা হচ্ছে, দেখো, কঠিন পদার্থকে আমরা দুরকম ভাবে পেতে পারি, একটা অনিয়তাকার আর একটা কেলাসাকার। অনিয়তাকার অ্যামরফাস আর কেলাসাকার হচ্ছে ক্রিস্টালাইন, ইংরেজিতে বলে ক্রিস্টালাইন। এইবার কেলাসাকারকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। আণবিক ভাবে থাকে কেলাসাকার, আয়নীয় ভাবে কেলাসাকার থাকে, আবার সমযোজী ভাবে থাকে কেলাসাকার, আবার ধাতব বন্ধনের দ্বারা যে ধাতুর মধ্যে যে কেলাস তৈরি হয় সেগুলো হচ্ছে ধাতব কেলাস। আমরা এই 4 রকম কেলাস পেতে পারি। আবার আণবিক কেলাসের মধ্যে আমরা এরকম 3 রকম ভাগ করতে পারি। একটা হচ্ছে পোলার, অর্থাৎ অণুগুলোর মধ্যে পোলারিটি থাকবে বা ধ্রুবীয়তা থাকবে, সেই ধ্রুবীয়তার জন্য সেটাকে আমরা বলছি ধ্রুবীয় কেলাসাকার। আবার অধ্রুবীয় হতে পারে নন পোলার। নন পোলার যেমন উদাহরণ হচ্ছে কঠিন CH4, মিথেনকে আমরা যদি কঠিনে পরিণত করি তাহলে সেটা অধ্রুবীয় মিথেন, অধ্রুবীয় অণু এবং কঠিন আণবিক। আবার ধ্রুবীয় হচ্ছে কি কঠিন NH3 অণু হচ্ছে ধ্রুবীয় বা পোলার, তাহলে ধ্রুবীয় হতে পারে। আবার হাইড্রোজেন বন্ধনের দ্বারা অণুগুলো আবদ্ধ হয়ে কঠিন আকার দিতে পারে, সেটা হচ্ছে আমরা বরফের মধ্যে দেখতে পাবো। বরফ কঠিন পদার্থ, সেখানে হাইড্রোজেন বন্ধন আছে। আর ধাতুগুলোর মধ্যে যে বন্ধন আছে সেটাকে আমরা বলবো ধাতব বন্ধন। ধাতব বন্ধন একটা বিশেষ রকমের বন্ধন, অর্থাৎ ধাতুর মধ্যে যে যোজ্য ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো ইলেকট্রন সি মডেলের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে সেই যোজ্য ইলেকট্রনগুলো একসাথে একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি করে। আর ধাতব আয়নগুলো কি করে, তার মধ্যে থাকে, এটাকে বলে। আর তখন ধাতব আয়নগুলোর মধ্যে আর ওই ইলেকট্রন সমুদ্রের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, তার কোনো দিক থাকে না, সেটাকে আমরা বলবো যে মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। এখন আমি বোঝাবো যে অনিয়তাকার কঠিন আর কেলাসাকার কঠিনের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্যের কথা বলবো। এই বৈশিষ্ট্যগুলো তোমরা সবাই জানো এবং এগুলো আগে জানো, আমি তাও মনে করিয়ে দিই। দেখো, কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে। কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে বৈশিষ্ট্য থাকবে হচ্ছে জ্যামিতিক আকার থাকবে নির্দিষ্ট। কিরকম জ্যামিতিক আকার? তোমরা নিশ্চয়ই মিছরি বা চিনির দানা দেখেছো, সেগুলোতে দেখবে, ভালো করে যদি দেখো তাহলে দেখবে যে নির্দিষ্ট একটা জ্যামিতিক তল আছে, জ্যামিতিক আকার আছে। তাহলে এই কেলাসাকার পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। আর কেলাসাকার পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট হবে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় কেলাসাকার পদার্থ গলতে শুরু করবে এবং সম্পূর্ণরূপে গলে না যাওয়া পর্যন্ত উষ্ণতা একই থাকবে, অর্থাৎ স্থির গলনাঙ্ক থাকবে। আর হচ্ছে গলনের একটা নির্দিষ্ট লিন তাপ থাকবে। গলনের সময় লিন তাপ তোমরা পড়েছো, সেই লিন তাপ গলনের সময় নির্দিষ্ট হবে। আরেকটা ইম্পর্ট্যান্ট যে বৈশিষ্ট্য সেটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে অসম সারক হতে হবে। কেলাসাকার
কঠিন পদার্থগুলো অসম স্মারক হয়। অসম স্মারক কথাটা কি? অ্যানাইসোট্রপিক। অসম কথাটা হচ্ছে যে কেলাসাকার কঠিন পদার্থগুলো, ধরো কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে এইরকম কণাগুলো এইরকম পরপর সজ্জিত আছে, পরপর সজ্জিত আছে। পাশে আমি আলাদা করে বোঝানোর জন্য একটু অন্য কালার দিয়ে এই কণাগুলোকে দেখাচ্ছি। দেখো, একটা ব্লু কালার, একটা রেড কালার, এরকম অণুগুলো পরপর আছে। অণুগুলোকে আলাদা করে বোঝানোর জন্য আমি এরকম দেখাচ্ছি। এবার দেখো, এই কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে কিছু কিছু ভৌত ধর্ম হচ্ছে তাপীয় প্রসারণ বা তড়িৎ পরিবহন, তাপীয় পরিবহন, এই সমস্ত জিনিসগুলো কি হয়, এইসব ভৌত ধর্মগুলো দিকের উপর নির্ভর করে বিভিন্ন রকম হবে। যেমন আমরা যদি এটা একটা কেলাসাকার কঠিন পদার্থ আমি যদি ধরি, আমরা এই বরাবর, এটা ব্ল্যাক দিয়ে করা ভালো, আমরা যদি এই বরাবর তাপীয় পরিবহন করাতে চাই, তখন দেখতে পাবো দুদিকে একই রকম কণা থাকছে। কিন্তু আমরা যদি এইরকম হয় যে এই বরাবর আসবো, তখন আমরা দেখব যে দুদিকে একই রকম কণা থাকছে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে কিছু কিছু ভৌত ধর্ম তার দিকের উপর নির্ভর করে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করে, এবং সেইটার উপর নির্ভর করে বিভিন্ন রকম হতে পারে। আমরা এই বরাবর এলে তাপীয় পরিবহন যেমন হবে, এই বরাবর এলে তাপীয় পরিবহন ওই রকম হবে না। যেহেতু এই বরাবর এলে যতগুলো কণাকে টাচ করছে বা যতগুলো কণা অতিক্রম করছে, এই বরাবর এলে অন্যরকম কণা অতিক্রম করছে। তাহলে এই ভিন্নতা, এই ভিন্ন ধর্মের জন্য কেলাসাকার কঠিন পদার্থকে আমরা বলবো অ্যানাইসোট্রপিক। কিন্তু অনিয়তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এইরকম কোনো বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে এই হলো পার্থক্য। এইবার দেখো যে কেলাসের মধ্যে অ্যাকচুয়ালি কিভাবে কেলাসগুলো তৈরি হয় আমাদের দেখতে হবে। কেলাসগুলো তৈরি হয় একটা কেলাসের মধ্যে যে নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে, এই জ্যামিতিক আকার যখন আছে তখন দেখব যে কেলাসের মধ্যে ছোট ছোট একটা নির্দিষ্ট জ্যামিতিক একটা চিত্র পাওয়া যাবে, অর্থাৎ ঘনকাকার একটা চিত্র পাওয়া যাবে। আমরা দেখতে পাবো তাকে আমরা বলবো কেলাস জালক। কেলাস জালকের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে এরকম ঘনকাকার এক একটা ইউনিট আছে, এটা একটা ঘনক হলো। তো কেলাসের মধ্যে এইরকম দেখব যে ঘনকাকার এক একটা ছোট ইউনিট আছে। তো জীবন বিজ্ঞানে যেমন আমাদের শরীরের মধ্যে বা জীবকোষের মধ্যে, জীবকোষ আমরা যেটাকে বলি, জীবদেহের মধ্যে ছোট কোষ, অসংখ্য কোষ নিয়ে কলা তৈরি করে, তেমনি এখানে কেলাস, কঠিন কেলাসের মধ্যেও কোষ আছে, অর্থাৎ এক একটা একক আছে। এই এককটাকে বলবো আমরা হচ্ছে একক কোষ বা ইউনিট সেল। তাহলে ইউনিট সেল আমরা পেয়ে গেলাম কেলাসের মধ্যে, ইউনিট সেল থাকবে, অর্থাৎ একক কোষ থাকবে। এইবার এই একক কোষগুলো কিরকম আকৃতির হতে পারে, আমি এখানে একটা ঘনক টাইপের আঁকতে চেয়েছি। এই ঘনকের মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এরকম 3 রকমের জিনিস আছে।
এটাকে আমরা যদি দৈর্ঘ্য এ বলি, আর এটাকে যদি প্রস্থ বি বলি, আর এই বাহুটাকে আমরা যদি উচ্চতা সি বলি, তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটে জিনিস থাকছে, এ বি সি। ঠিক আছে, আর এইখানে অ্যাঙ্গেল থাকছে ও তিনটে। দেখো, এর সঙ্গে বি এর একটা অ্যাঙ্গেল থাকছে, তাকে আমরা বলছি আলফা। এর সঙ্গে সি এর একটা থাকছে, তাকে আমরা বলছি বিটা। আর বির সঙ্গে সি এর একটা অ্যাঙ্গেল থাকছে, তাকে আমরা বলছি গামা। তাহলে তিনটে বাহু থাকছে, তিনটে কোণ থাকছে, একটা আয়তঘন। তাহলে আয়তঘন পরিমিতিতে তোমরা এ করেছো, দেখেছো যে আয়তঘনতে এরকম তিনটে জিনিস আছে। এই তিনটে জিনিস এ বি সি আর আলফা বিটা গামা, এইগুলোকে যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে চেঞ্জ করলে আমরা যে চেহারার আয়তগুলো পাবো, যে ঘনবস্তুগুলো পাবো, আমরা 7 রকমের ঘনবস্তু পাবো। সেই 7 রকমের ঘনবস্তু কি কি আমি লিখে এখানে দেখাচ্ছি। এক নম্বরে কিউবিক পাবো। আচ্ছা, এই কিউবিকের মধ্যে এটা হচ্ছে আমরা সিস্টেম কি কি সিস্টেম পাবো, আর এইখানে আমরা লিখি ভ্যারিয়েশন কি কি পাবো। ভ্যারিয়েশন পাবো, আর এখানে হচ্ছে এবিসি রিলেশন পাবো, আর এক্সাম্পল পাবো। তাহলে কিউবিকের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? কিউবিকের মধ্যে আমরা পাবো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি পেতে পারি। সেটাকে আমরা বলবো যে সিম্পল, সরল। এই সরলের মধ্যে এ বি সি সমান হবে, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আর আলফা বিটা গামা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। এরকম এক্সাম্পল এটা হতে পারে যে কপার, ডায়মন্ড, এইগুলো সব হতে পারে, কপার ধাতু হতে পারে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমরা পরে আসছি, যে এই কিউবিক বা ঘনকাকারের মধ্যে 3 রকমের হতে পারে। একটা হচ্ছে সিম্পল হতে পারে, আর একটা হচ্ছে বডি সেন্ট্রেড হতে পারে, আর একটা ফেস সেন্ট্রেড হতে পারে। একটা হচ্ছে সিম্পল, আর একটা হচ্ছে বডি সেন্ট্রেড, আর একটা হচ্ছে ফেস সেন্ট্রেড। এই 3 রকমের হতে পারে। তাহলে কি কি হলো? কিউবিক বা ঘনকাকার যদি হয়, একটা সাধারণ বা সরল, যেটাকে বলে আদিম বা সরল, সেরকম হতে পারে। আর বডি সেন্ট্রেড মানে ঘনকের ভেতরে একটা কণা আছে, ঘনকের পেটের মধ্যে একটা কণা আছে, তাকে আমরা বলবো বডি সেন্ট্রেড, বা বাংলায় বলবো দেহকেন্দ্রিক। আর ফেস সেন্ট্রেড একটা থাকবে। ফেস সেন্ট্রেড হচ্ছে প্রতিটা দেহতে, প্রতিটা বাহুতে, প্রতিটা ওয়ালের মধ্যে একটা করে কণার অর্ধেক আমরা দেখতে পাবো। পরে আমি এটা ডিটেলসে আলোচনা করব, সেটাকে আমরা বলবো ফেস সেন্ট্রেড। এই 3 রকমের হতে পারে। নেক্সট হচ্ছে 2 নম্বরে আমরা পাবো হচ্ছে টেট্রাগোনাল। 2 নম্বরে পাবো টেট্রাগোনাল। টেট্রাগোনাল, টেট্রাগোনালের মধ্যে কি কি হবে? টেট্রাগোনালের মধ্যে যে ভ্যারিয়েশন আছে, সেই ভ্যারিয়েশনের মধ্যে একটা আদিম হয়, আর একটা বডি সেন্ট্রেড হয়। একটা সিম্পল, আর একটা হচ্ছে বডি সেন্ট্রেড বা দেহকেন্দ্রিক, বাংলায় বলে দেহকেন্দ্রিক। তাহলে টেট্রাগোনালের ক্ষেত্রে আমরা দেখবো যে এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অর্থাৎ উচ্চতাটা আলাদা।
দৈর্ঘ্য প্রস্থ সমান কিন্তু উচ্চতা আলাদা। আর আলফা বিটা গামা, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, সেটা হবে 90 ডিগ্রি। এটার এক্সাম্পল হচ্ছে SnO2। তাহলে এটার এক্সাম্পল হবে SnO2। এটা দু রকমের হলো, তাহলে কিউবিক হলো 3 রকমের। এবারে 3 নম্বরে চলে এসো। 3 নম্বরে হচ্ছে যে অর্থ রম্বিক। অর্থরম্বিক, অর্থরম্বিকের ক্ষেত্রে A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C, মানে A B C দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আলাদা। এখানেও আমরা 4 রকমের পাবো। একটা হচ্ছে আদিম বা সিম্পল, আর একটা বডি সেন্ট্রেড, ফেস সেন্ট্রেড, আর একটা এন্ড সেন্ট্রেড। তাহলে এখানে আমরা 4 রকমের পাবো। একটা পাবো সিম্পল বা সরল, আর একটা হবে বডি সেন্ট্রেড, আর একটা পাবো ফেস সেন্ট্রেড, আর একটা পাবো এন্ড সেন্ট্রেড। এই 4 রকমের পাবো, ঠিক আছে? এই 4 রকমের পাবো। এখানে হচ্ছে A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C, A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C, আর আলফা আলফা বিটা গামা এখানে 90 ডিগ্রি। আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এইটার এক্সাম্পল হচ্ছে KNO3 BaSO4 এইসব। KNO3 আমি KNO3 BaSO4 এইসব। তাহলে 3 নম্বর গেল। এবার হচ্ছে 4 নম্বর। মোট 7 রকমের আছে। 4 নম্বর হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনাল, হেক্সাগোনালের মধ্যে ভ্যারিয়েশন একটাই আছে, যেটা হচ্ছে প্রিমিটিভ বা সিম্পল। সিম্পল বা প্রিমিটিভ হেক্সাগোনাল। তাহলে হেক্সাগোনালের মধ্যে A ইকুয়াল টু B নট ইকুয়াল টু C, অর্থাৎ উচ্চতাটা আলাদা হবে। আর আলফা আর বিটা 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর গামা হচ্ছে 120 ডিগ্রি 120 ডিগ্রি। এটা হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনালের এক্সাম্পল আমরা গ্রাফাইট দিতে পারি, জিঙ্ক অক্সাইড হতে পারে ইত্যাদি। এবারে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল। রম্বোহেড্রাল বা ট্রাইগোনালের মধ্যে এখানে একটাই আছে প্রিমিটিভ বা সিম্পল। সিম্পল আছে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল সিম্পল। এখানে A ইকুয়াল টু B ইকুয়াল টু C, A ইকুয়াল টু B ইকুয়াল টু C, আর হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি হবে না, কিন্তু আলফা বিটার মান সমান হবে। এখানে রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল 90 ডিগ্রি ছাড়া আলফা বিটা গামা সব সমান হবে। এখানে এক্সাম্পল আমরা দিতে পারি ক্যালসিয়াম কার্বনেট CaCO3। আর 6 নম্বরে হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিক, তো মনোক্লিনিকে হচ্ছে 2 রকমের হতে পারে, একটা সিম্পল আর একটা এন্ড সেন্ট্রেড। একটা সিম্পল হবে আর একটা হবে
এন্ড সেন্ট্রেড, সিম্পল আর এন্ড সেন্ট্রেড। তাহলে মনোক্লিনিকের ক্ষেত্রে আলফা এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর আলফা বিটা গামার ক্ষেত্রে আলফা বিটা 90 ডিগ্রি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ গামাটা 90 ডিগ্রি হবে না, আলফা বিটা 90 ডিগ্রি হবে। এটার এক্সাম্পল আমরা দিতে পারি Na2CO3, সোডিয়াম কার্বনেট। 7 নম্বর আছে, এটা দু রকমের হয়, সিম্পল আর এন্ড সেন্ট্রেড। আর 7 নম্বরে হচ্ছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিক এটা একমাত্র সিম্পল হয়। এটা একমাত্র সিম্পল হবে এবং এটাতে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর আলফা বিটা গামা কোনোটাই ইকুয়াল না। আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এটার এক্সাম্পল আমরা K2Cr2O7 দিতে পারি, K2Cr2O7 অথবা ব্লু ভিট্রিয়ল, এরকম হতে পারে। তাহলে K2Cr2O7 বা ব্লু ভিট্রিয়ল। তাহলে এখানে আমরা দেখলাম যে সব মিলে এই ভ্যারিয়েশন আমরা 14টা দেখলাম। ভ্যারিয়েশন 14টা, এই 14 রকমের বলে, এই 14 রকমের ভ্যারিয়েশনকে বলা হয় ব্র্যাভিস ক্রিস্টাল। তাহলে ব্র্যাভিস ক্রিস্টাল কাকে বলে তোমাদের জানা হলো। এইবার আমরা চলে যাব যে ইউনিট সেলের মধ্যে কি কি হতে পারে, যেটা আমরা বলেছিলাম যে বডি সেন্ট্রেড, ফেস সেন্ট্রেড আর এন্ড সেন্ট্রেড কিভাবে হয় সেটা আমরা দেখব এবার। এবং এদের মধ্যে কণাগুলো কি রকম থাকে বা পার্টিকেলগুলো কিভাবে থাকে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো আমি একটা কিউব আঁকছি, এই কিউবে আমরা দেখতে পাচ্ছি যে কৌণিক বিন্দু আছে, উপরে 4টে, নিচে 4টে, 8টা। আর কিউবে হচ্ছে তল আছে, অর্থাৎ যে তল, দ্বিমাত্রিক তল, সেই তলগুলো হচ্ছে এই 4 দিক দিয়ে 4টে, আর উপর আর নিচ হচ্ছে 2টো, টোটাল 6টা। এই 6টা জিনিস আছে, 6টা তল আছে, আর হচ্ছে 8টা কৌণিক বিন্দু আছে। আমি ঠিক এইরকম দেখতে, এটা একটা কিউব আমরা ধরে নিতে পারি যে ঘনক। তাহলে এই ঘনকের মধ্যে কণাগুলো কিভাবে কিভাবে অবস্থান করতে পারে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। এবারে কৌণিক বিন্দুতে আছে, প্রতিটা কৌণিক বিন্দুতে যদি একটা করে কণা আমরা বসাই, তাহলে এটা তো একটা ইউনিট সেল। এইরকম এর পাশে, এর চারিদিকে, উপরে নিচে কিন্তু একই রকম ভাবে সেল আছে। অর্থাৎ আমরা এই ঘরটাকে যদি ধরে নিয়ে একটা কিউব বা ঘনক, তাহলে এই ঘরের 4টে দিক আছে, 4টে ওয়াল আছে, 4টে ওয়ালের চারিদিকে 4টে রুম আছে, আরো ঘনক আছে 4টে। ধরে নাও উপরে ছাদ আছে, ছাদের উপরে একটা ঘনক আছে, রুম আছে। নিচে আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি, সেই মেঝের নিচে একটা ঘনক আছে, রুম আছে। তাহলে আমরা যদি এই ঘরের চারিদিকে এবং উপরে নিচে যদি ঘনক থাকে, এই অবস্থায় আমরা একটা কৌণিক বিন্দুতে যাচ্ছি। একটা কৌণিক বিন্দুতে যখন যাব, তখন সেই কৌণিক বিন্দুতে কটা ঘনক আছে, সেই কৌণিক বিন্দুতে কিন্তু উপরে 4টে আর নিচে 4টে
টোটাল 8টা কৌণিক বিন্দু থাকবে, অর্থাৎ 8টা একক কোষ থাকবে ওই কৌণিক বিন্দুতে। যে কৌণিক বিন্দুটা 8টা একক কোষের ক্ষেত্রে একটা কমন বিন্দু, সাধারণ বিন্দু। ভালো করে চিন্তা করো, ধরো একটা বহুতল বাড়ি, ফ্ল্যাট বাড়ি। ফ্ল্যাট বাড়িতে আমরা দোতলা বা তিনতলায় একটা রুমে আছি, ঘনকাকৃতি রুম। এই রুমটা ধরে নাও যে একটা 5তলা বিল্ডিং এর দোতলা বা তিনতলায় আমরা ঘনকের মধ্যে আছি, একটা ঘনকাকৃতি রুমের মধ্যে আছি। সেই রুমের আমরা দেখছি যে চারিদিকে রুম আছে, আবার উপরেও রুম আছে, নিচেও রুম আছে। ওই অবস্থায় একটা কোণায় যদি আমি যাই, তাহলে ওই কোণাতে কেন্দ্র করে দেখব নিচে 4টে রুম আছে, উপরে 4টে রুম আছে, অর্থাৎ নিচে 4টে ঘনক, উপরে 4টে ঘনক। ওই কৌণিক বিন্দুটা ওই 8টা ঘনকেরই একটা কমন বিন্দু, সাধারণ বিন্দু। আমি ছবিতে একে দেখানোর একটু চেষ্টা করছি। এটা যেহেতু 3 ডাইমেনশনাল পিকচার, একটু বুঝতে এখানে ছবিতে ঠিক আছে। তোমরা ধরে নাও যে তাহলে 8টা কৌণিক বিন্দু আছে। এই 8টা কৌণিক বিন্দুতে বোর্ডে এত ছোট পিকচারে এটা আনা যাবে। এইবার এই 8টা কৌণিক বিন্দুতে আমি যদি এখানে একটা করে যদি কণা বসাই, বা অণু বা পরমাণু যাই হোক না কেন যেগুলো আমরা বসাবো, তাহলে 8টা কোণায় এরকম যদি বসাই, তাহলে এই এক একটা কণা, অণু বা পরমাণু, এইগুলোকে আমরা ধরে নিতে পারি গোলকাকৃতি, একদম গোলকের মতো, বলের মতো। তাহলে বলের মতো যদি হয়, তাহলে এই এক একটা কোণায় একটা কোষের জন্য 8টা ইউনিট কোষ একটা কণা পাচ্ছে, একটা বল পাচ্ছে। তাহলে এক একটা ইউনিট কোষ কত পাবে? একটা বলের 1/8 অংশ পাবে। সেটা আমি দেখো কিভাবে দেখাতে চাই, একটু ফলো করো। এই একটা আমি ধরে নিচ্ছি যে এটা একটা আলু, এটা গোলক ধরে নিচ্ছি। এই গোলককে প্রথমে আমি মাঝখান দিয়ে কাটলাম, 2 টুকরো হলো। এরপরে আবার উল্টো দিক দিয়ে মাঝখান দিয়ে কাটলাম, 4 টুকরো হলো। এরপর আবার মাঝখান দিয়ে কাটলাম, সমান 8টা টুকরো বেরোলো। এই 8টা টুকরোর দেখো, এই 8টা টুকরোর এই 8টা টুকরোর একটা মানে 1/8 অংশ, একটা কোণার 1/8 অংশ ঠিক ঘরের ওইখানে ছাদের ওই কোণায় কিন্তু ঠিক মাপে মাপে ফেটে যাবে। দেখো ওখানে দুটো, ছাদের উপরে দুটো, একটা দৈর্ঘ্যের দিকে, একটা প্রস্থের দিকে গেছে, আর একটা উচ্চতার দিকে গেছে। এইরকম করে 8টা কোণায় কিন্তু এই 8 টুকরো অংশ ঢুকে যাবে, অর্থাৎ ছবিটা অনেকটা এইরকম আসবে। দেখো এইবার কণাগুলো, পরমাণুগুলো কঠিন পদার্থের মধ্যে কি হয়, একদম ক্লোজড অবস্থায় থাকে, অর্থাৎ এগুলো কাছাকাছি আসবে। কাছাকাছি এসে এই কণাটির ব্যাসার্ধ আর এই কণাটির ব্যাসার্ধ আর মিলে গিয়ে যখন গায়ে গায়ে লেগে যাবে, তখন দুটো আর মিলে এই ঘনকের একটা বাহুতে পরিণত হবে, অর্থাৎ A = 2r হবে। ঠিক আছে, তাহলে এইখানে প্রতিটা কোণায় কতগুলো কণা থাকছে? প্রতিটা কোণায় থাকছে কণার সংখ্যা হবে তাহলে কৌণিক বিন্দুতে কণার সংখ্যা = হবে হচ্ছে 1/8 অংশ। এবার একটা একক কোষে আমি দেখলাম যে কতগুলো কৌণিক বিন্দু আছে, 8টা। তাহলে 8 দিয়ে গুণ করব, তাহলে 8 দিয়ে গুণ করলে একক কোষের মধ্যে টোটাল একটি কণা দিয়ে আমি দেখালাম যে একটা আলু কেটে আমি যে 8 টুকরো করলাম, আমার এই ঘরের মধ্যে 8টা কোণায় কিন্তু এই 8 টুকরো আলু কেটে যাবে। তাহলে এই যে আলুর অংশ, তাহলে টোটাল
একটা আলু মানে একটা কোণা দিয়ে আমি কৌণিক বিন্দুগুলোতে ভরিয়ে দিতে পারলাম। এইবার ঘনকাকৃতি বা ঘনকের মধ্যে দেখো, আমি বলেছিলাম যে 3 রকমের হবে। একটা সিম্পল ঘনক হবে। তাহলে সিম্পল ঘনক যদি হয়, সিম্পল কিউব যদি হয়, তাহলে প্রতিটা কোণায় শুধু থাকবে কোণা। কিন্তু সিম্পল কিউব যদি না হয়ে আবার যদি মাঝখানে, একদম এই ঘরের মাঝখানে যদি একটা আলু রেখে দিতাম বা একটা কণা বা একটা গোলক রেখে দিতাম, তাহলে সেটাকে আমরা বলবো দেহকেন্দ্রিক, বডি সেন্টারেড। সেটাকে আমরা বলবো দেহকেন্দ্রিক বা বডি সেন্টারেড, অর্থাৎ এই ভেতরের মাঝখানে থাকবে। সেক্ষেত্রে এই কোণাগুলোতে থাকবে। তখন কি হবে, যে কাছাকাছি আসার জন্য এই মাঝখানের সঙ্গে আর এইটা এমন ভাবে হবে, এই কোণা থেকে এই কোণা, অর্থাৎ এই কোণা থেকে এই কোণা, এটা হবে একটা আর, এটা একটা আর, আর এটা 2r, মোট 4r ইকুয়াল টু ওই কোণা হবে। অর্থাৎ এই ঘরের ওই ডান দিকের উপরের কোণা থেকে বাঁ দিকের এই নিচ পর্যন্ত হবে যে কর্নার যাকে বলে, ঘনকের যে কর্ণ, সেই কর্ণ বরাবর থাকবে। মাঝখানে থাকবে একটা কোষ বলছি, একটা কোণা বা একটা গোলক, আর কোণায় থাকবে 1/8 অংশ। প্রতিটা কোণায় থাকবে 1/8 অংশ। তাহলে বডি সেন্টারেড যদি হয়, তাহলে মোট কোণার সংখ্যা কত হবে? মোট কোণার সংখ্যা হবে এই 8টা কোণা মিলে একটা আলু কেটে আমি 8টা কোণায় বসিয়েছিলাম 1, আর পেটের মধ্যে একটা আলু থেকে যাবে বডি সেন্টারেড বা দেহকেন্দ্রিক। তাহলে টোটাল কোণার সংখ্যা দেহকেন্দ্রিকের ক্ষেত্রে টোটাল কোণার সংখ্যা হবে 1 যোগ 1 সমান 2। 1 যোগ 1 সমান 2। তাহলে প্রতিটা কোণায় এরকম থাকবে। এটাকে বলে দেহকেন্দ্রিক বলে। তাহলে আমি এটার মধ্যে দেখো, এটার মধ্যে এরকম 1/8 অংশ ঠিক এইভাবে আছে, দেখাবে এরকম। এরপরে হচ্ছে ফেস সেন্টারেড, এটা গেল বডি সেন্টারেড। এবারে যদি আমি ফেস সেন্টারেড করতে চাই, তাহলে মাঝখানে নয়, এই ঘনকের কটা ওয়াল আছে, এই ঘনকের মধ্যে আমরা দেখব যে চারদিকে 4টে আর উপরে একটা, নিচে একটা। প্রতিটা ওয়ালের মধ্যে একটা করে আলু দিলাম। অর্থাৎ প্রতিটা ওয়াল কি পাচ্ছে, তার পাশে আরেকটা ইউনিট সেল আছে, আরেকটা ঘর আছে। অর্থাৎ এই ঘরের এই দেওয়ালের মাঝখানে যদি আমি একটা গোলক রাখি, সেই গোলকটা এই ঘরের মধ্যে অর্ধেক বেরিয়ে থাকবে, আবার পেছন দিকে দেওয়ালের উল্টো দিকে ওই ঘরের মধ্যে অর্ধেকটা বেরিয়ে থাকবে। তাহলে একটা গোলকের অর্ধেকটা পাচ্ছে একটা ইউনিট সেল, একক কোষ। তাহলে একটা একক কোষের মধ্যে হাফ করে থাকছে। তাহলে মোট কতগুলো ওয়াল আছে? মোট 6টা ওয়াল আছে। তাহলে এখানে আমরা যদি ফেস সেন্টারেড হয়, তখন কি হবে? তখন টোটাল কোণার সংখ্যা হবে, কোণারগুলোতে যদি 8টা থাকে, তাহলে 1/8 ইন্টু 8 প্লাস, আর 6টা তলের মধ্যে 6 ইন্টু হচ্ছে হাফ, প্রতিটা তলের মধ্যে হাফ করে আছে 3। তাহলে টোটাল কোণার সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা এবারে লিখে ফেলতে পারি যেগুলো পেলাম, সেটা হচ্ছে যদি সরল ঘনক হয়, তাহলে কোণার সংখ্যা অবশ্যই ইউনিট সেলের মধ্যে, একক কোষের মধ্যে কোণার সংখ্যা সরল ঘনক হলে একটা হচ্ছে 8টা কোণাই শুধু থাকবে, 1/8 ইন্টু 8। আর যদি দেহকেন্দ্রিক হয় বা বডি সেন্টারেড হয়, তাহলে কোণার সংখ্যা বডির মধ্যে একটা, আচ্ছা হিসেবটা এখানে করে দিই, 1/8 গুণ 8 সমান 1। আর এখানে হচ্ছে 1/8 গুণ 8 প্লাস বডি কেন্দ্রিক বা দেহ কেন্দ্রিক বডি সেন্টারেড, তাহলে প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কোণার সংখ্যা 2। আর হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক FCC,
এটাকে বলে বিসিসি, বডি সেন্ট্রেড। আরেকটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক সেটা হচ্ছে ফেস সেন্ট্রেড, এফসিসি। এফসিসি তে আমরা দেখলাম যে 8টা কোণায় থাকবে, 1/8 ইন্টু 8 প্লাস প্রতিটা তলের মধ্যে থাকছে হাফ করে, তাহলে হাফ ইন্টু 6টা তল আছে, 6টা তলের মধ্যে 3টে আর একটা 4টে। তাহলে এই ঘনকাকৃতির যে একক কোষ আমরা পাবো, সেই একক কোষে আমরা এই যে 3 রকম পাবো। সরল ঘনকের ক্ষেত্রে 1টা কণা দিয়ে তৈরি হবে একক কোষ, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে 2টো কণা দিয়ে তৈরি হবে, আর পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে 4টে কণা দিয়ে তৈরি হবে। এইভাবে কণার সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে বা উল্টোভাবে কণার সংখ্যা দেখে আমরা বডিকে দেহকেন্দ্রিক না পৃষ্ঠকেন্দ্রিক আমরা এগুলো করতে পারবো। তাছাড়া এগুলোর সঙ্গে যে তোমরা পরিমিতি করেছো এবং সেই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে যে কণাগুলোর ব্যাসার্ধের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আমরা পেয়ে যাব। সেই সম্পর্কগুলো কি? সেই সম্পর্কগুলো হচ্ছে, যেমন সরল ঘনকের ক্ষেত্রে কি হবে? সরল ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে a ইকুয়াল টু অন্যকালি দিয়ে লিখি একটু, a ইকুয়াল টু 2r পেয়ে যাব। এক মিনিট। a ইকুয়াল টু 2r পাবো, আর দেহকেন্দ্রিকের ক্ষেত্রে পাবো a ইকুয়াল টু, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে পাবো a ইকুয়াল টু হচ্ছে 4r ডিভাইডেড বাই √3, 4r ডিভাইডেড বাই √3। আর পৃষ্ঠকেন্দ্রিকের বেলায় পাবো a ইকুয়াল টু, পৃষ্ঠকেন্দ্রিকের বেলায় পাবো a ইকুয়াল টু 2√2 ইন্টু r, 2√2 ইন্টু r। এগুলো সব হচ্ছে জিওমেট্রিক্যালি আসছে, পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে আর এর সঙ্গে এর সম্পর্ক এইভাবে আনতে পারবো। শুধু তাই না, আমরা টোটাল ইউনিট সেলের মধ্যে ইউনিট সেলের আয়তন a কিউব বার করতে পারি, এবং তার মধ্যে আর যেহেতু আর এর ভ্যালু আমরা এর সঙ্গে রিলেশন পাবো, তাহলে কণাগুলোর মোট আয়তন কত আর টোটাল ইউনিট সেলের আয়তন কত, সেখান থেকে আমরা কিন্তু প্যাকিং ফ্র্যাকশন পেয়ে যাব, অর্থাৎ ফাঁকা জায়গা কত পার্সেন্ট আছে, মোট আয়তনের কতটা অংশ জুড়ে কণা আছে আর কতটা অংশ জুড়ে ফাঁকা আছে, সেটা আমরা বার করে নিতে পারবো। তো এইগুলো পরবর্তীকালে পরের দিন আলোচনা করবেন আমাদের গোপাল মাস্টারমশাই, ধনিচা হাই স্কুলের শিক্ষক গোপাল মাস্টারমশাই। আজকে আপাতত এই যে পর্যন্ত পড়লে তোমরা, এটার উপরে কিছু যদি প্রবলেম থাকে, অঙ্ক থাকে, তাহলে একটা আলোচনা করা যেতে পারে। যেমন দেখো যে সিবিএসসির পরীক্ষায় এসেছিল একটা প্রবলেম, আমি এখানে ডিসকাস করতে চাই। দেখো একটা ইউনিট সেল আছে, ইউনিট সেল ঘনকাকার ইউনিট সেল, তাতে আছে এ অ্যাটমগুলো কোণায় আছে, প্রতিটা কর্নারে এ অ্যাটম আছে। প্রশ্নটা শুনে নাও। একক ঘনকাকৃতি একটি একক কোষের মধ্যে প্রতিটা কোণায় এ অ্যাটম আছে আর বি অ্যাটম আছে ফেস সেন্ট্রেড, অর্থাৎ প্রতিটা তলের মধ্যে অর্ধেক করে আছে বি ফেস সেন্ট্রেড।
আর এ অ্যাটম আর মিসিং ফ্রম টু কর্নার্স, দুটো কর্নারের মধ্যে এ অ্যাটম নেই। তাহলে এ অ্যাটম কোথায় কোথায় আছে? দুটো কর্নার বাদ দিয়ে আছে। তাহলে এক, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, 4, 5, 6 আছে, দুটোতে নেই। তাহলে এ অ্যাটম দুটো কর্নারে, 8টা কর্নারের মধ্যে 8টা নেই, দুটো আছে, দুটো বাদ আছে। আর কি আছে? প্রতিটা ফেসে অর্থাৎ প্রতিটা তলের মধ্যে বি আছে। তাহলে এই কম্পাউন্ডের আমরা এইগুলোতে আমরা ধরে নিচ্ছি এইগুলোতে হচ্ছে এ আছে, সরি, প্রতিটা কোণায় এ আছে। তাহলে এইগুলো হচ্ছে এ এ এ এ এ। তাহলে এ ক জায়গায় আছে? 6 জায়গায় আছে। দেখো 8টার মধ্যে দুটোতে নেই, 6টায় আছে। তাহলে আমাদের প্রতিটা কোণায় কত অংশ করে থাকার কথা? 1/8 অংশ থাকার কথা। তাহলে এ কতগুলো আছে একক কোষের মধ্যে? 1/8 ইন্টু 6, 6। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে, আমরা কাটাকাটি যদি করি তাহলে 3, 4, 3/4। আর বি কতগুলো আছে? বি কিন্তু মিসিং হয়নি। এ যেমন মিসিং হয়েছে 8টার মধ্যে দুটোতে, বি বলেছে যে প্রতিটা তলে আছে বি হাফ করে। তাহলে হাফ করে যদি থাকে তাহলে হাফ ইন্টু 6 ইকুয়াল টু 3। তাহলে এ ইস টু বি কত হবে? তাহলে এ ইস টু বি ইকুয়াল টু এ ইস টু বি ইকুয়াল টু কত হবে? 3/4 ইস টু 3। তাহলে এটা ইকুয়াল টু হবে, আমরা 3 ভাগ করে দেবো আর 4 গুণ করে, 4 এর 3 দিয়ে যদি গুণ করি তাহলে 1:4। তাহলে যৌগটির সংকেত কি হবে? তাহলে যৌগটির সংকেত ইকুয়াল টু হবে AB4। AB4। তাহলে দেখো এইভাবে আমরা কেলাসের মধ্যে যে কণার সংখ্যা কোথায় কিভাবে আছে সেটা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা বার করে দিতে পারবো, তার সংকেত কি হবে বার করে দিতে পারবো। আচ্ছা, আর একটা অঙ্ক দেখো, তাড়াতাড়ি, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি করে দিই। তাহলে আর একটা কেলাসের মধ্যে কি হচ্ছে? অ্যাটমিক রেডিয়াস হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে 125। এই অঙ্কটা হয়ে গেল। আর একটা অঙ্ক আছে কেলাসের মধ্যে, কণার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 125 pm, pm means picometer, 125 picometer. Calculate the edge length of the cell. আর সেলটা বলেছে অ্যাটমিক FCC। তাহলে অ্যালুমিনিয়াম FCC ক্রিস্টালের মধ্যে আর এর ভ্যালু বলে দিয়েছে, কণার ব্যাসার্ধ বলে দিয়েছে 125 pm। তাহলে এখানে এজ লেন্থ কত হবে? তাহলে এ ইকুয়াল টু কত? তাহলে এ ইকুয়াল টু কত? তাহলে FCC তে আমরা দেখেছিলাম যে লিস্টটা লিখে দিয়েছিলাম এ ইকুয়াল টু 2√2 ইন্টু আর, 2√2 ইন্টু আর। তাহলে ইকুয়াল টু 2√2 ইন্টু 125 pm ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করে নেবে তোমরা। ক্যালকুলেশন করলে 353.3 ন্যানোমিটার বেরোবে। ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। তাহলে দেখো আজকে যে পর্যন্ত শিখলে যে কণার সংখ্যা, ইউনিট সেলের মধ্যে কণার সংখ্যা কতগুলো থাকছে সেগুলো শিখলে, এবং কণার ব্যাসার্ধের সঙ্গে একক কোষের যে বাহুর দৈর্ঘ্য তার সঙ্গে সম্পর্কগুলো শিখলে। এর পরের দিন, ঠিক এর পরের থেকে আমাদের আরেকজন মাস্টারমশাই, ধনীচা হাই স্কুলের মাস্টারমশাই, চাকদা ধনীচা হাই স্কুলের মাস্টারমশাই পড়াবেন এরপর থেকে, এবং এরপর থেকে পড়াবেন। তারপরে আরো পড়বে। এই চ্যাপ্টারটা 5টা পিরিয়ডে শেষ হবে, 5টা ক্লাস হবে, সপ্তাহে 2টো করে। তোমরা সবাই ক্লাস অ্যাটেন্ড করবে এবং ভালো করে শুনবে। ধন্যবাদ সকলকে, বিদায়।